আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি এটি আমার কাছে খুব একটা অদ্ভুত বিষয়। এরকম একটা শিরোনাম করতে হবে এটি ঠিক 1 মাস আগেও আমি কল্পনা করিনি। অথচ ঠিক 4-5 মাস থেকে একেবারে সমাজে যারা লেম্যান রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, কিংবা ফেসবুক, ইউটিউব, টুইটার করেন, গণমাধ্যমে কথা বলেন, এরকম অনেক লোকই কিন্তু টিটকারি করে, ঠাট্টা করে, মশকরা করে বলে ফেলেছিলেন যে দেখবেন যে শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগে চলে আসবেন বাংলাদেশে। আবার এই কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপি যারা লোকজন রয়েছেন বলে কি সমস্ত কথাবার্তা বলেন। আমাদের নেতা এই তো সবাই তো বলার চেষ্টা করেছিলেন যে আগস্ট মাসের 5 তারিখে তিনি বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণা করা হবে এই মঞ্চে তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। এই ধরনের কথাবার্তা কিন্তু এই গত 3-4 মাস ধরে বলা বলি হচ্ছিল, কিন্তু আমি আসলে কখনো রাগ করিনি, গা করিনি। কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে, নিষ্ঠুর হয়ে পড়েছে, এটা নিয়ে আসলে কন্টেন্ট তৈরি করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এবং আসলে এখন এই প্রশ্নটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগামীর যে রাজনীতির সমীকরণ, সেই সমীকরণে বাংলাদেশে কি আগে আসবেন, শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে আপনার কাছে একটা জিনিস বলতে চাই, বা আপনাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট করতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো, বা আমার এরকম কেন মনে হলো। কেন এখানে জামাতের কথা আসছে না, কেন এখানে এনসিপির কথা আসছে না, নাহিদ আসিফদের কথা আসছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসছে না, আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে। তাহলে এই বর্তমান জামানাতে যারা আছেন, এই এত হুমকি করছেন, তবলি করছেন, যা কিছু করছেন, এগুলোর কি হবে? যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন, তাহলে আমি আপনাদেরকে একটা বলবো যে রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো যাকে বলা হয় 1% এখানে কোনো প্রফেসি নেই। আমরা যেটা বলি যে অলৌকিকভাবে এখানে হয়, অমুক ঘরে রাজার জন্ম নেয়, তারপরে শেষে সে আতুর ঘরে বেড়ে ওঠে, গোয়ালে বেড়ে ওঠে, তারপরে রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে, এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য, অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে যাকে বলে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয় যে রাজার ছেলেকে আসলে রাজা হতে হবে। তো এরকম একটা প্রফেসি এগুলো গল্পতে থাকে। 2 নম্বর হলো অলৌকিক, যে বন্ধুগোল থেকে আসে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে রাজা হয়ে গেলেন। তো এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এই রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন কি করে, কিন্তু অলৌকিকভাবে এসেছেন, তাতে কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না, ইচ্ছা ছিল না, কোনো কিছু ছিল না, তিনি এলেন কি করে? এখন এটার জবাব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দিয়েছেন যে এটা ম্যাটিকুলাসলি হয়েছে, ওয়েল ডিজাইন, এবং তিনি নিঃসন্দেহে ম্যাটিকুলাসের মাস্টার মাইন্ড ছিলেন। তো তিনি যখন মাহফুজকে বলছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, মাহফুজ যদি যখন মুখ ফসকে বলে ফেলতেন যে উস্তাদ, মানে স্যার, শিক্ষক, উস্তাদ, আসল মাস্টার মাইন্ডটা আমি নই, আসল মাস্টার মাইন্ড আপনি, জামাতের আমির, তারাই হলেন আসল মাস্টার মাইন্ড, এবং আপনারা দীর্ঘদিন যাবতীয় কাজটি করে ফেলছেন। তখন কিন্তু একটা ঐতিহাসিক দলিল তৈরি হয়ে যেত। কিন্তু মাহফুজ বয়স অল্প, তারুণ্যের জোয়ার আছে, কিন্তু ওই সময় সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি। আবার সংবাদ সম্মেলন করার পরে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে গেল, ওই অবস্থায় তাকে কোনো অবস্থাতেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বা ঢাকা মেডিকেলে যেখানে আহতরা চিকিৎসা নিচ্ছিলেন সেখানে পাঠানো ঠিক হয়নি, যাওয়া ঠিক হয়নি। এবং তিনি যেভাবে মেট্রো রেল ধরে যেভাবে কেঁদেছেন, এবং ওই সময়টাতে যে সকল তিনি যাকে বলা হয় বৈঠক করেছেন, এই জিনিসগুলো আওয়ামী লীগের গলার কাটা হয়ে গেছে। আপনি দেখেন হিটলারের সঙ্গে শেখ হাসিনার যে পার্থক্য, হিটলার যখন বুঝতে পারলেন যে তার পরাজয় অনিবার্য, তিনি তখন একা হয়ে গেলেন। নো টক, নো ডায়ালগ, নো সিগনেচার, তিনি বাংকারে চলে গেলেন, এবং তার যত রকম কথাবার্তা যা কিছু আছে সব তার সেই প্রেয়সীর সঙ্গে, কোনো জেনারেলের সঙ্গে তার কোনো শেষ সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, কোনো ডকুমেন্ট নেই। তো ফলে কি হলো, হিটলারের মতোই মরেছেন, তার দুর্বলতা প্রকাশ পায়নি, কিন্তু শেখ হাসিনা কেঁদেছেন, আহাজারি করেছেন। এই যে এখন তার যে সকল অডিও বার্তা আসছে, কথাবার্তা আসছে, তাতে এই যে তাপস চলে যাচ্ছে, তাপসের সঙ্গে কথা বলছে, মানে যা কিছু সামনে আসছে, তার যেটা মানবিক দুর্বলতা, তার সরকার যে পতন, এটা যে সেই সিন সফরের আগের থেকে শুরু হয়ে গিয়েছিল, এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিইউতে আছে, এটা আপনি লিখে রাখেন, বর্তমান সরকার একদম আইসিইউতে আছে। এই সময়টাতে যত বেশি ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে, সেখানে হাতাহাতি, মারামারি, কাটাকাটি, গন্ডগোল হবে, এবং যাকে বলা হয় বিশ্রী একটা অবস্থা তৈরি হবে। দে শুড স্টপ ইট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যত বেশি মুভ করবেন, যত বেশি কথা বলবেন, যত বেশি অভিনয় করার চেষ্টা করবেন, যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন, এমনকি রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন, তত বেশি বিপদে পড়বেন। ফলে তাকে উচিত হলো খামোশ হয়ে যাওয়া। কিন্তু খামোশ না হয়ে তিনি যে কাজগুলো করছেন, আপনি দেখেন, আজকের এই ভিডিওটা আজকে করলাম, কালকে যে ভিডিও করবো সেই ভিডিওতে এই যে মানিক মিয়া অভিনীত যারা জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণা, সেই ঘোষণার যে ফলাফলটা কি হয় জাস্ট দেখেন। শুধুমাত্র এতটুকু ইন্ডিকেট গেলাম, এখানে আনন্দ করার মতো, ফুর্তি করার মতো বা সেলিব্রেট, উদযাপন করার মতো কিছুই ঘটবে না। আর যা কিছু ঘটবে তা সরকারকে আরো বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে। কাজে এই সরকারকে নিয়ে যারা এই সরকারের সাথে জড়িত খুব ঘনিষ্ঠভাবে, এই সরকারের এই 11 মাসে যারা ডিজিএফআই এজেন্ট হিসেবে কাজ করেছে, যারা মানে এনএসআই এজেন্ট হিসেবে কাজ করেছে, এবং বিভিন্ন রাজনৈতিক নাটকে যারা
মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং বড় বড় রাজনৈতিক দল থেকে ছোট ছোট রাজনৈতিক দলে যে সমস্ত কুশীল লোকরা রয়েছেন যারা এই 11 মাসে বর্ণচেরা হওয়ার চেষ্টা করেছে, মুনাফিক হয়ে দেশটাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন এবং কিছু টাকা, কিছু পদ পদবি এবং অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যারা পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছেন, এই টোটাল গ্রুপটি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে জাস্ট ভ্যানিশ, নাথিং, নোবডি উইল এক্সিস্ট, কেউ থাকবে না। বাকি থাকবে কারা? মূল যেটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ। এখন ক্ষমতায় কারা আসবে, কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার, কিন্তু রাজনীতির ময়দানে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে আগামী 3-4 মাসে অন্য কোনো দল আসবে না। এখন বিএনপি যদি আসে, বিএনপি মিস তারেক রহমান দেশের বাইরে আছে, সে কি আগে আসবে? বিএনপিতে চাচ্ছে আজকে তাকে নিয়ে আসার জন্য। আবার শেখ হাসিনার যে রাজনৈতিক দল যদি একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়, সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে তো মাঠ দখল করতে আওয়ামী লীগের 33 মিনিট সময় লাগবে না, হাইয়েস্ট 33 মিনিট সময় লাগবে। কেন 33 বললাম? 33 সংখ্যাটি খুব, যাকে বলা হয় ইফেক্টিভ। বিজ্ঞানে, ধর্মে এই 33 সংখ্যাটিকে নানাভাবে আখ্যায়িত করা হয়েছে লাকি 33 হিসেবে। যেমন বলে না 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই যে 33 শব্দটি কেন? এই জন্য বললাম যে 33 মিনিট সময় লাগবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে তাদের কর্তৃত্ব ফিরে পেতে আওয়ামী লীগের। জাস্ট একটা শব্দোচ্চারণ করলে হয়ে যাবে, একটা ঘটনা ঘটলে হয়ে যাবে। যেভাবে দেখেন আমি আওয়ামী লীগ জামাতে বলতাম যে আওয়ামী লীগের পতন হলে, মানে এই 15 বছরে বিনয় নিয়ে তিনি এই জিনিসগুলো গ্রহণ করেছেন, কিন্তু তিনি যদি আসল কথাটা বলে দিতেন তাহলে এই যে ইতিহাস নতুনভাবে রচিত হতো। তো যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে কোনো কিছু হয় না। এখন যা কিছু ঘটছে, আপনি এই সময়ের যে সফলতা, এই সময়ের যে ব্যর্থতা, এই সময়ে মানুষের যে ক্ষোভ, হতাশ এবং এই সময় মানুষের জাহাজারি, সব কিছুকে আপনাকে একত্র করতে হবে, যোগ দিতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ। যদি দেখেন সফল, তাহলে বিএনপি আওয়ামী লীগের নাম থাকবে না, আর যদি দেখেন ব্যর্থ, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে। এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামাতের আমিরকে নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, শিবিরকে নিয়ে, এনসিপিকে নিয়ে, এনসিপির নেতাদেরকে নিয়ে সাধারণ আমজনতা যে সকল কথাবার্তা বলছে, এটা আজ থেকে 6 মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না। গত 1 মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাকবিতণ্ডা চলছে, এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাকবিতণ্ডা চলছে, এটা আমরা 1 মাস আগে কল্পনা করতে পারতাম না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তা ব্যক্তিরা যেভাবে একটা 1-11-র কথা বলা হচ্ছে, যেভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্বের কথা আমরা শুনতে পাচ্ছি, যেভাবে বঙ্গভবন এই সময়টিতে এসে আগস্ট মাসের 5 তারিখকে উপলক্ষ করে সরকারের সঙ্গে কমপ্লাই করছে এবং সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পু, যার পেছনে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল, এখন আছে কিনা বলতে পারবো না, এবং যার পেছনে সেনাবাহিনীর সমর্থন আছে, এই সময়টিতে হঠাৎ করে এই চিপ্পু সাহেবের কথাটা বলার দরকার ছিল না। তো যখনই দেখবেন যে আননেসেসারি কোনো কথা কেউ বলে, তখনই মনে করবেন যেখানে ঝামেলা আছে, সমস্যা আছে। তো চিপ্পু সাহেব তো এই কথাটা অনেক আগে বলতে পারতেন, কিন্তু এই কথাটা এখন তিনি কেন বললেন? আর এটা তো তাকে এখন এক্সপেক্ট করে না কেউ। তো তিনি যখন এই কথাটা বলছেন, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, এবং সেই কারণের মধ্যে অন্যতম কারণ হলো যে তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। সরকারের যে বেহাল দশা, সেই বেহাল দশা এখন সব জায়গাতে মানে স্পষ্ট হয়ে পড়েছে, এবং সরকারকে আরো উত্তেজিত করার জন্য, সরকারকে আরো বিপদে ফেলার জন্য, সরকারকে আরো যাকে বলা হয় ঝুঁকি ঝামেলার মধ্যে ফেলানোর জন্য নানা মহল থেকে কেউ উস্কে দিচ্ছে, কেউ পিছন থেকে টান দিচ্ছে, কেউ ধাক্কা দিচ্ছে, আর এতে সরকারের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। আজকে দেখুন একটা অনুষ্ঠান, মানে আমি এই ভিডিওটা করছি আগস্ট মাসের 5 তারিখ দুপুর 1টার সময়। তো আজকে আবহাওয়াটা ভালো না, এবং এই আবহাওয়াটার যে ফোরকাস্ট, সেই ফোরকাস্টটা কিন্তু সরকারের জানা উচিত ছিল, এবং তারা ওপেন এয়ারে আজকে ঢাকাতে যে অনুষ্ঠানটি করতে যাচ্ছে, সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছে। আমি যেখানে আছি, এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে যে ভিডিওটা করছে, আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা? প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু এই সেম বৃষ্টিটি যদি, আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে হয়ে থাকে, পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। তো এই বুদ্ধি তাকে কে দিয়েছে যে মানিক এভিনিউতে তাদের এই অনুষ্ঠানটা করতে হবে? তাও আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জমে জম টানে। দক্ষিণ প্লাজাটা মূলত ঐতিহাসিকভাবে জানাজা ক্ষেত্র। মন্ত্রী এমপিরা মারা গেলেন, যারা সংসদ সদস্য, তাদেরকে ওখানে দাফন কাফন করা হয়, সংসদের পক্ষ থেকে সম্মান জানানো হয়। তো সেই জায়গাতে দাফন কাফন মানে কবরের স্থানে তারা গেছে আনন্দ প্রকাশ করার জন্য। এখন সেখানে গান হবে, সকাল থেকে 11টা থেকে গান হওয়ার কথা। এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছিল? মানে আপনি যখন একটা ভুল করবেন, আপনি চিন্তা করেন যে শেখ হাসিনা যখন মানসিকভাবে ভারসাম্যহীন আতঙ্কে রয়েছে, তার সেই সময় চীনে যাওয়া ঠিক হয়। চীনে গিয়ে তিনি আরো অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। এসে তার 15 ঘন্টাও লাগবে না পুরো মাঠ গার্ড দখল করতে বিএনপি, এবং ঠিক সেই ঘটনা ঘটেছে, সেম ঘটনা ঘটেছে। মানে 15 ঘন্টা সময় লাগেনি সব কিছুতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। যেই জায়গাটাতে তারা প্রতিষ্ঠা করতে পারেনি, আসলে সেই জায়গাগুলো তারা টার্গেট করে। যেমন বুদ্ধিবৃত্তিক কিছু জায়গা, কৌশলগত কিছু জায়গা, যেগুলো আগের থেকে তারা টার্গেট করেছিল জামাতের লোকজন। বিএনপি গুলো টার্গেট করেনি। ক্যাবিনেট সচিব কে হবেন, শিক্ষা সচিব কে হবেন, তারপরে অমুক পদে কে যাবেন, ইসলামী ব্যাংক নিয়ে, ওই তাদের সমস্ত চিন্তা ভাবনা ছিল না। বিএনপির যে জিনিসগুলো চিন্তা ছিল, যেগুলো নিয়ে তাদের লোভ ছিল, লালসা ছিল, পদ ছিল, পদবি ছিল, উপজেলা থেকে, ইউনিয়ন থেকে একদম ঢাকা শহরের সব জায়গা তাদের কর্তৃত্বে নিতে
15 ঘন্টা সময় লাগছে। আর যেটাকে আমি নামিয়ে আনলাম, এই জায়গার দখল নিতে আওয়ামী লীগের লাগবে 30 মিনিট না 33 মিনিট, নট মোর দ্যান 33 মিনিট। এর মধ্যে তারা কিন্তু সেই জিনিসগুলো করে ফেলবে। আর যখন তারা সেই কাজগুলো করে ফেলবে, তখন শেখ হাসিনাকে আনার জন্য তারা পাগল হয়ে যাবে। এখন বিএনপিও চেষ্টা করবে, আওয়ামী লীগও চেষ্টা করবে। এখন লন্ডন থেকে যদি 71 যাত্রা করে, মানে একই ফ্লাইটে একই দিনে যাত্রা করে, কোনো একটা শুভক্ষণের শেখ হাসিনা যাত্রা করলো, তারেক রহমান সাহেব যাত্রা করলো, আপনারা এই বলেন তো কে আগে আসবে? নাম্বার 1। নাম্বার 2 হলো, যদি ওইরকম একটা পরিস্থিতি তৈরি না হয়, তাহলে কি ঝুঁকি নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে আসবেন? কে আগে আসবেন? আমার কাছে মনে হচ্ছে